আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমাদের ফরিদপুর জেলাতে এনসিপির পদযাত্রা এবং পথসভা, এই বিষয়টা নিয়েই আমি দু একটি কথা বলবো। সাথে গতকালকে গোপালগঞ্জের যেই নৃশংস ঘটনা ঘটে গেল তারও একটা টাচ থাকবে। তো গতকালকে দিয়েই আমি শুরু করি যে আমরা বেশ কয়েকদিন যাবৎ আমরা একটা বিষয় খেয়াল করতেছিলাম যে এনসিপি সারা বাংলাদেশব্যাপী তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, তো গোপালগঞ্জ গিয়ে তারা কি করতে চাবে, বা গোপালগঞ্জকে তারা আদৌ যাবে কি না, বা নাকি সেটাকে বাদ রেখে অন্য জেলাগুলি তারা ঘুরবে, সেটা আমাদের একটি প্রশ্নের ভেতরে ছিল। এবং আমি যাদের সাথে আলোচনা করেছি অনেকের ধারণা ছিল যে হয়তো তারা গোপালগঞ্জে যাবেই না, তারা চেষ্টা করবে গোপালগঞ্জকে এড়িয়ে অন্য জেলাগুলি তারা ঘুরবে। কিন্তু এই ছেলেগুলো আসলেই দামাল ছেলে, তাদের বুকে প্রচণ্ড সাহস, মনে বল, তারা কোনো বাধার সামনে মাথা নত করতে রাজি নয়। তারা জান দিবে তবু মান দিবে না। তারা সারা বাংলাদেশ ব্যাপী যেই কর্মসূচির ঘোষণা দিয়েছে, সেই জায়গায় তারা গোপালগঞ্জকে আলাদাভাবে দেখেনি এবং গোপালগঞ্জের প্রতি তারা বৈষম্য হোক সেটা তারা চায়নি। যে কারণেই মূলত তারা গতকালকে গোপালগঞ্জের কর্মসূচি ছিল তাদের। এবং ঘটনাচক্রে গতকালকে শহীদ দিবসও ছিল, শোক দিবস ছিল, এবং সেই শহীদ দিবসেই গোপালগঞ্জের কর্মসূচি তাদের ডেট পড়ে যায়। সকাল থেকে আমি একটু উদ্বিগ্ন ছিলাম ঘটনা দেখার জন্য। তো এরপরে যা ঘটলো আপনারা সকলেই জানেন। সেখানে পথে পথে তাদেরকে বাধা দেওয়া হলো, গাছের গুঁড়ি বিভিন্নভাবে পথ রোধ করা হলো। এরপরেও তারা সেখানে গেলেন। যাওয়ার আগে এক দফা হামলা ভাঙচুর হয়েছে, পুরা মঞ্চ তছতছ করেছে, চেয়ারগুলি ভেঙে চুরমার করেছে। সেই সময়ের ছবি যখন আলোচনা শুরু হয়নি বা সমাবেশ শুরু হয়নি বা পথসভা শুরু হয়নি, তখনকার সেই খালি মঞ্চ বা ভাঙ্গা মঞ্চের ছবি দিয়ে আমাদের তথ্য বাবা জয়, শেখ হাসিনা পুত্র জয়, সে নিউজ করলো যে এখানে তাদের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। মানে উনি হাসাহাসি করলো, রসিকতা করলো। কিন্তু তার এই রসিকতার মুখেও চাপেটাঘাত করেছে এই দামাল ছেলেগুলো। তারা সদর্পে সেখানে গিয়েছে এবং তাদের পূর্ণাঙ্গভাবে কর্মসূচি সেখানে তারা শেষ করেছে। সর্বশেষ সভাপতি যে, অর্থাৎ দলের আহ্বায়ক, দলের প্রধান নাহিদ ইসলাম, তার বক্তৃতার মাধ্যমে গতকালকের কর্মসূচি শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তারা যখন প্রস্থান করবেন তখন তাদের গাড়ি বহরে আবারও হামলা হয়। এই হামলা করেছে নির্দিষ্ট একটি শ্রেণী। কারা সেটা আমরা সকলেই জানি। আওয়ামী দালাল, আওয়ামী লেসপেন্সার, আওয়ামী সন্ত্রাসী, সাধারণ আওয়ামী লীগ না। আমি এখানে সাধারণ আওয়ামী লীগকে ধরবো না। সাধারণ আওয়ামী লীগ যদি না চাইতো গোপালগঞ্জে গতকালকে সমাবেশ করার সুযোগ ছিল না। কারণ গোপালগঞ্জে আপনি ধরেই নেই আমি যে 80 থেকে 90% আওয়ামী লীগ, 10% তারা হয়তো অন্য দল হতে পারে। তো যেই এলাকার 80 থেকে 90% মানুষ একটা দলের সমর্থক, সেই 80 বা 90% সকল মানুষ যদি রাস্তায় নেমে আসে, তাহলে সেই জায়গায় কোনো কিছুই করার পসিবিলিটি থাকে না। আমরা সেটা দেখিনি। আমরা মুষ্টিমেয় কিছু লোক দেখেছি, কিছু আন্দোলনকারী দেখেছি, কিছু সন্ত্রাসী দেখেছি যাদের হাতে পিস্তল ছিল, কাটা রাইফেল ছিল, বা জেলখানা থেকে তারা যেই হামলা করে অস্ত্রগুলি লুট করেছিল সেই অস্ত্রগুলি তাদের হাতে ছিল। এগুলি নিয়েই তারা পথে নেমেছিল। আর লাঠি ছোটা তো ছিলই। দেশীয় অস্ত্রের তো কোনো বক্তব্যই এখানে নেই। সীমাহীনভাবে সেগুলি উপস্থিতি আমরা দেখেছি। তো এই পরিস্থিতির পরেও তারা সেখানে গিয়েছে যাতে করে তাদের প্রতি কেউ বলতে না পারে যে তারা গোপালগঞ্জের প্রতি বৈষম্য করেছে। গোপালগঞ্জকে তারা বাদ রেখে সারা বাংলাদেশ ঘুরেছে। দ্বিতীয়ত এটাও যাতে না বলতে পারে যে এই ছেলেদের আসলে কোনো সাহসই নেই, তারা গোপালগঞ্জে যাওয়ার মতো কোনো সাহস দেখাইতে পারেনি। তারা সেটা করেছে, সাহস দেখিয়েছে, সেখানে গিয়েছে, তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে। এরপরে তারা আক্রমণের শিকার হয়েছে, যেহেতু তাদের প্রস্তুতি সেভাবে ছিল না বা তারা সেই পূর্ব প্রস্তুতি নিয়েও সেখানে যায়নি। তাদের হাতে কোনো অস্ত্র কোনো কিছুই ছিল না, যে কারণে তারা হয়তো তাদের সাথে
সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়নি। আর রাজনীতির মাঠে সম্মুখ যুদ্ধে লিপ্ত হওয়া কোনো বুদ্ধিমানের কাজও নয়। তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং তারা যেই কাজটা করেছে যথেষ্ট বুদ্ধিদীপ্ত কাজ করেছে, এটাকে আমি স্যালুট জানাই। তো এত কিছুর পরেও আজকে কিন্তু তারা সাধারণত আমরা এটাও মনে করেছিলাম যে আজকে হয়তো তারা কোনো কর্মসূচি করবেন না। গতকালকে তাদের আর একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা করতে পারেননি, স্থগিত করেছেন মাদারীপুরের। তো আজকের কর্মসূচি ছিল তাদের ফরিদপুরের। তারা শিডিউল ভাঙ্গেননি, তারা আজকের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর গিয়েছেন। আমার পিছনে মনিটর চলছে, মনিটরে ফরিদপুরে সেই সমাবেশ দেখাচ্ছে ওখানে। তো সেখানে দেখলাম ব্যাপক আকারে লোক সম্পৃক্ততা এবং অনেক মানুষের উপস্থিতি। আমি আসলেই বিমোহিত হয়েছি যে এই ছেলেগুলো আসলেই এই বাংলাদেশের আনাচে কানাচে এভাবে যদি চষে বেড়ায় তাহলে মানুষের ভিতরে রাজনীতি সম্পর্কে ভিন্ন একটি মাত্রা যোগ হবে এবং পুরান বস্তা পচা যে রাজনীতি, সেই রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ নতুন রাজনীতির মাঠে ফিরে আসবে। তবে এই জায়গায় এনসিপিকে কিছু কার্যকারী ভূমিকা পালন করতে হবে। তারা যেইভাবে সারা বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বরং এটা ভালো একটি কাজ, ভালো একটি উদ্যোগ, প্রশংসনীয় একটি কাজ এবং মানুষের কাতারে মিলে যাওয়ার জন্য একটি ভালো পদক্ষেপ, মানুষকে কাছে টানার একটি উত্তম পন্থা। এর থেকে ভালো কোনো পন্থা হতে পারে না। সাথে সাথে এনসিপির যেই কাজটা জরুরি বলে আমি মনে করছি সেটা হচ্ছে তাদের একটি ম্যানিফেস্টো তৈরি করা, যেই ম্যানিফেস্টোতে তাদের এমন কিছু নীতিমালা চলে আসবে যেগুলি জনগণের বক্তব্যের সাথে মিলে যায়। অর্থাৎ জনগণ যেই বক্তব্যগুলি ধারণ করতেছে সেই বক্তব্যগুলো যেন তাদের ইশতেহার বলেন বা নির্বাচনী ম্যানিফেস্টো বলেন বা যাই বলেন তারা যেন সেটা ঠিক করে নেয় এবং সেটা যত দ্রুত করবে তত তাদের জন্য মঙ্গল হবে, মানুষের ভিতরে তাদের ঢোকাটা তত সহজ হবে। এই জন্য এনসিপির পিছনে অনেকেই পড়ে আছেন, অনেকেই এনসিপির বিপক্ষে কথা বলছেন। আমি সেইগুলিকে পরোয়া না করে বরং এই দামাল ছেলেগুলো, সাহসী নির্ভীক ছেলেগুলো যারা জুলাই যোদ্ধায় আমাদেরকে নতুন একটি স্বপ্ন দেখিয়েছে, সারা বাংলাদেশকে মুক্তি এনে দিয়েছে এবং দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টকে উৎখাত করেছে, এই ছেলেগুলো আর যাই হোক তারা হারতে আসেনি। তারা হয়তো মরে যেতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা হারতে আসেনি, এটা তারা বারবার দেখিয়ে দিচ্ছে। অতএব তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়াটা এটা নৈতিক দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে আজকে যেহেতু আমার নিজের জেলা ফরিদপুরে তারা গিয়েছে, এ কারণে আমার মনে হয়েছে যে আমি তাদের জন্য একটি ভিডিও বানাই বা তাদের দিক নির্দেশনামূলক একটি ভিডিও আমি তৈরি করি। আমি কিন্তু ইতিপূর্বে এনসিপিকে নিয়ে আমি স্পেসিফিক কোনো ভিডিও এই পর্যন্ত তৈরি করিনি। হয়তো কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো শর্ট ভিডিও দিয়েছি বা সামান্য দু একটি কথা বলেছি, কিন্তু পূর্ণাঙ্গ একটি দীর্ঘ ভিডিও বা 10 মিনিট 12 মিনিটের কোনো ভিডিও শুধুমাত্র এনসিপিকে কেন্দ্র করে আমি কখনো করিনি। যেটা আজকে আমাকে অনুপ্রাণিত করেছে তাদের এই সাহস দেখে, যে গতকালকে এত বড় ঘটনার পরেও আজকে তারা কোনো অবসর নেয়নি, তারা আজকে বিরতি দেয়নি, বরং তারা তাদের কর্মসূচি সচল রেখেছে এবং তারা ফরিদপুরে গিয়েছে এবং খুব ভালোভাবে সেখানে মানুষকে টানতে পেরেছেন। তো এই কর্মসূচিগুলি আমি চাই তাদের অব্যাহত থাক। সাথে সাথে গতকালকের ঘটনার পরে আমি বেশ কিছু ঘটনা আমার সামনে এসেছে, সেগুলি যদি সংক্ষেপে আমি একটু বলি। যেমন অনেক মিডিয়া এই গতকালকের ঘটনাকে দেখিয়েছে যে, যেমন একটা মিডিয়াতে এভাবে নিউজ করেছে যে গোপালগঞ্জে এনসিপি যখন তাদের সমাবেশ শেষ করে বের হচ্ছে তখন তারা আক্রান্ত হয়েছে। মানে এখানে মূল আক্রমণকারী কে, তাদের পরিচয় কি, এই কথা বলতে ওনাদের লজ্জা হয়েছে, ওনারা শরম পেয়েছেন ওই পত্রিকাওয়ালারা। তার মানে ওই পত্রিকাওয়ালারা এখনো আওয়ামী লীগকে ধারণ করে, এখনো তারা মনে করে তাদের আপা বাংলাদেশে আসবে এবং তাদের হাল ধরবে। আমি বলি কি, এই রিয়েলিটি আপনারা মেনে নিন। আপনাদের আপা আর বাংলাদেশে আসবে না, তাদের আসার কোনো সুযোগ নেই। অন্তত আগামী 30 থেকে 40 বছর বা 50 বছর এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা কোনো সফল কোনো কার্যক্রম চালাইতে পারবে না। হয়তো চোরাগুপ্তা কিছু কাজ হবে, বা যদি আওয়ামী লীগের যারা স্বচ্ছ যারা আছে তারা যদি ভুল স্বীকার করে তারা নতুন করে রাজনীতি করতে চায়, হয়তো রাজনীতি তারা করতে পারবে। কিন্তু সফল রাজনীতি বলতে অর্থাৎ সংসদে বিরোধী দল হওয়া বা প্রধান সরকার গঠন করা, এইরকম কার্যক্রম আওয়ামী লীগ আগামী 50 বছরে করতে পারবে না। এবং এটা আস্তে আস্তে ওই বিভিন্ন হারানো যে দলগুলি মুসলিম লীগের মতো এরকম হয়ে যাবে।
এক সময় শুধু নাম সর্বস্ব আওয়ামী লীগ থাকবে, বস্তুত তাদের কার্যক্রম বা তাদের লোকবল কোনো কিছুই তখন থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা বাঙ্গ সুশীলরা যত দ্রুত মানতে পারবে তত মঙ্গল হবে। আর একটা বিষয় লক্ষ্য করলাম যে গতকালকের ঘটনাটা আসলে দরকার ছিল। এই গোপালগঞ্জের গতকালকে যেই ঘটনাটা ঘটে গেল এটা দরকার ছিল, কারণ এই বিগত 10 মাসে 11 মাসে আমাদের বাংলাদেশের কিছু বাঙ্গ সুশীল তারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে মূল্যায়ন করতেছিল। তারা বলতেছিল আওয়ামী লীগ বট বৃক্ষ, এটা কোনো পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠিয়ে ফেলবেন, এবং আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি আপনি করতে পারবেন না। আওয়ামী লীগের এত জনগণ যে তাদের ছাড়া রাজনীতি করার কোনো সুযোগ নেই, পসিবিলিটি নেই। তাদের চোখে একটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক কোনো দলই নয়। গতকালকের ঘটনা তার বড় প্রমাণ। ওরা মূলত একটা সন্ত্রাসী দল, সেটাই আবার বাস্তবায়ন করলো। তা না হলে গতকাল যখন এনসিপি একটি সমাবেশের জন্য গিয়েছে বা পথসভার জন্য গিয়েছে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা তারা থাকবেন। যদি আওয়ামী লীগ অন্তত ওই এলাকার আওয়ামী লীগও নিজেদেরকে রাজনৈতিক দল মনে করত, তাহলে প্রয়োজনে তারা বিকল্প আরেকটি কর্মসূচি ঘোষণা করত। যেই কর্মসূচিতে তারা প্রয়োজনে, যেখানে এনসিপি হয়তো 20,000 মানুষ নিয়েছে, তারা হয়তো 20 লাখ মানুষের আয়োজন করত বা 10 লক্ষ মানুষের উপস্থিতি করত। সেটা করে জনগণকে দেখিয়ে দিত, সারা বিশ্বকে বার্তা দিতে পারত যে আওয়ামী লীগের ছায়াতলে এখনো মানুষ আছে। সেটা তারা করলে কিন্তু মানুষ তাদেরকে, এই বাঙ্গ সুশীলরা তাদের পক্ষে কথা বলতো, হয়তো আমরাও তাদেরকে সিম্পেথি দেখাতাম এবং দেখানোটা স্বাভাবিক ছিল। একটি রাজনৈতিক দল হিসেবে তারা যদি এই কাজটা করতে পারতো, যেহেতু ওই এলাকাটা তাদের নিয়ন্ত্রণেই বলা চলে। প্রশাসন কিন্তু এখনো তাদেরই, যে প্রশাসন সে তাদের মতো করে চালাচ্ছে। এমন না যে সেই গোপালগঞ্জ জেলার থেকে আপনার কয়েক লক্ষ মানুষকে ধরে ফেলেছে, বরং সারা বাংলাদেশের যত পালাতক আওয়ামীপন্থী আছে, আওয়ামী লেসপেন্সার আছে, তারা কিন্তু গোপালগঞ্জ গিয়েই আশ্রয় নিয়েছে। তো এই লোকগুলি যদি তারা গতকালকে একটি সমাবেশ করেও ফেলতো, যদিও সমাবেশটা অবৈধ ছিল, তারপরেও তাদের এই সমাবেশ করলে মানুষের একটি সিম্পেথি তারা পেত। কিন্তু তারা যে কার্যক্রমটা করেছে, এই কার্যক্রম করে ওই বাঙ্গ সুশীলদের মুখে চপেটাঘাত করেছে যে তোমরা আমাদেরকে নিরীহ ভাবছো, আমরা নিরীহ মানুষ না, আমরা বরং সন্ত্রাসী ছিলাম, সন্ত্রাসী আছি এবং ভবিষ্যতে সন্ত্রাসী থাকবো, আমাদের কোনো পরিবর্তন আসবে না। অতএব যেই সকল লোক যে বা যারা আওয়ামী লীগকে নিয়ে নতুন স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ নতুন রাজনীতিতে আসবে, তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে গতকালকের ঘটনা। আপনি খেয়াল করে দেখবেন যে এই পর্যন্ত কোনো আওয়ামী লীগ এই পর্যন্ত সরি বলেনি। শুধুমাত্র সোহেল তাজ, তিনি মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দেন, দুঃখ প্রকাশ করেন এবং আওয়ামী লীগের সাথে নাই, সে আরো আগের থেকেই নাই। সেই জায়গায় এই আওয়ামী লীগরা দেখলাম সেখানে গিয়ে তাদেরকে গালিগালাজ করছে সোহেল তাজের, যেহেতু তার কমেন্ট সেকশন খোলা, যে কেউ কমেন্ট করতে পারে, সেখানে অশ্রাব্য ভাষায় গালি করছে, কেউ তাকে পাগল বলছে, কেউ তাকে পাবনা যাওয়ার উপদেশ দিছে। এই হচ্ছে আওয়ামী লীগের বাস্তবতা। অতএব এই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি করা বর্তমান সময়ের কোনোভাবেই বাংলাদেশের পসিবিলিটি তাদের নেই। তারা আওয়ামী লীগ আসলে রাজনৈতিক কোনো দলই নয়, বরং কয়েকদিন থেকে ওদিকে সালাউদ্দিন আহমেদ সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ মোটামুটি অনেক মানুষই তারা বলছেন যে আওয়ামী লীগ আসলে রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, তাদেরকে দলীয়ভাবে বিচারের আওতায় আনতে হবে। অতএব এখন আমরা আদালতের দিকে চেয়ে আছি, কোনো নির্বাহী আদেশে নয়, বরং বিচারের মাধ্যমে যেন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ করা হয় এবং চিরতরে যেন তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই প্রত্যাশায়, সেই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।